গাড়ি থেকে বের হতেই তার চোখ পড়ে আদ্রিতার পেছনে একটা বিড়াল দৌড়াচ্ছে। আর সেটা দেখেই আদ্রিতা চিল্লাচিল্লি করছে, এক প্রকার লাফাচ্ছে বলা চলে। নীর রাগ করবে নাকি হাসবে ভেবে কুল পাচ্ছে না, কারণ এই মুহূর্তে আদ্রিতাকে দেখে কেউ বলবে না সে 20 বছরের কোনো যুবতী মেয়ে, বরং তাকে দেখে যে কেউ বলবে 13 কিংবা 14 বছরের এক বাচ্চা মেয়ে। নীর দেখেই আদ্রিতা দৌড়ে তার পিছনে দাঁড়ায়, পরে তার শার্ট খামচে ধরে যেন তার সামনে গুন্ডাদের দল। আর তাদের ভয়ে আদ্রিতা নীরের পেছনে আশ্রয় নিয়েছে। এদিকে আদ্রিতার হালকা বড় নখের থাবায় নীরের পিঠে পিঠে দেবে এই পিঠে বিঁধে গেছে ইতিমধ্যে, তবুও নীরের হেলদোল নেই, মুখে ব্যথার লেশ মাত্র আভাসও নেই, না আছে বিরক্ত। এতক্ষণ আদ্রিতার জন্ম নেওয়া সকল অভিযোগ যেন এক নিমিষে পালিয়ে গেল বাতাসের সাথে। প্লিজ ওইটাকে সরান, আমার ভয় করে। আজ অবধি কাউকে দেখেছ বিড়াল দেখে ভয় পেয়েছে? বিড়াল দেখে ভয় পাইতে সামনে সামনে আসো। না না, হাঁচড় দেবে। একবার দিয়েছিল ডাক্তার, 8টা ইঞ্জেকশন দিয়েছিল। জানেন আব্বু কত না করলাম, তাও দিল। আপনি ওইটাকে সরান। বিড়াল এবার আদ্রিতার পায়ের সামনেই বসে পড়ে। আদ্রিতা পায়ে নরম কিছুর আভাস পেয়ে পিট পিট করে চোখ মেলে তাকায়, আর তাতেই তার জান পাখি উড়ে যায় এক চিৎকারে নীরের কাঁধে। নীর সহ আশেপাশের মানুষ ও হতভম্ব হয়ে যায়। একটা মানুষ বিড়াল দেখে যে জমের মতো ভয় পেতে পারে, তা আদ্রিতা না দেখলে হয়তো কেউ বুঝতেই পারে না। নীর আর কোনো ভয় না পেয়ে কাঁধে নিয়ে গাড়ির রুফে বসিয়ে দেয়। ওপেন ইউর আইস, বিলাই নাই, চলে গেছে। আদ্রিতা এবার তাকায়, দেখে সত্যি সত্যি বিড়াল রাস্তার দিকে দৌড় দিয়েছে। এবার আশেপাশে তাকাতেই হচকচিয়ে যায়, কারণ প্রায় সবার চোখ তাদের দিকে। এবার আদ্রিতার মাথায় আসে সে এতক্ষণ কি করছে। লজ্জায় নিজেই লাল হয়ে যায়। ইস, কি কাণ্ডই না করলাম! রাক্ষসটা যা নির্ঘাত ক্ষেপে বম হয়ে আছে, এবার আমার কল্লা হারানো থেকে যে কেউ বাঁচাতে পারবে না, আমি তা 100% নিশ্চিত। এই বেটা কখন বলে আমাকে বুড়িগঙ্গা নদীতে। আদ্রিতা ভয়ে ভয়ে নীরের দিকে তাকাতে তার চোখ আটকে যায় নীরের ধূসর বর্ণের চোখের দিকে। নীরের চোখ তখনও তার দিকে স্তব্ধ। না, আদ্রিতা নীরের দিকে ভালো করে খেয়াল করে আজই প্রথম। আদ্রিতা মনে মনে বলে ওঠে, দুধে আলতা লোকটি যেন বিদেশি, আর হবেও না কেন। বড় খালা আর খালু তারাও যে এমনই, একদম নানুজানের মতো। অতিরিক্ত রোদের তাপে ফর্সা মুখটা কেমন লালচে হয়ে এসেছে, যা তার সৌন্দর্য কমানোর বদলে বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ। লম্বায় হবে 6 ফুটের কাছাকাছি, বা তার চেয়ে একটু দুই এক ইঞ্চি কম বেশি। গালে হালকা দাড়ি, মনে হয় কিছুক্ষণ আগেই কাটিয়েছে। থুতনির পাশে কেমন একটা কাটা দাগ। আদ্রিতা এইসব ভাবতে ভাবতে কখন নীরের কাটা দাগের দিকে হাত বাড়ায়। সে হাত বাড়িয়ে দেয়, নিজেও টের পায় না। এদিকে নিজেও আদ্রিতার দিকে তাকিয়ে থাকায় সেও টের পায় না। হঠাৎ দুইজনের ধ্যান ভাঙে রিয়াজের ডাকে, বনু এই নে তোর আইসক্রিম, এবার চল বাসায় যাই, অনেক গরম। মেহের কই, মানে নীর কই আর থাকবে, অফিস করছে আর তার বান্ধবীদের সাথে। তো তুই ওকে রেখে চলে যাবি? ইডিয়েট। রিয়াজের গালে থাপ্পড় দিয়ে, এটা কিন্তু ঠিক না। আমি বড় হয়েছি, তুমি এভাবে সবার সামনে আমাকে হ্যারাস করতে পারো না। সাথে সাথে নীর আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়। আদ্রিতা নিচে নেমে ভয়ে দাঁড়িয়ে পড়ে। এত বড় ভাইয়ের গায়ে যেমনে বিনা দোষে মারছে, সে আজ অবধি যা যা করছে তার জন্য জানি না কয়টা মারে, তাই আগে ভাগেই দূরে সরে দাঁড়িয়েছে। এই জন্মে সে নীরের সাথে যাবে না, না জানি এক পায়ে তাকে কয়টা মারে।
একা পেয়ে তাকে কয়টা মারে। এবার কিন্তু আমি পুলিশের কাছে যাব, তোমার নামে হ্যারাসমেন্টের চার্জ লাগাবো। সাথে সাথেই পরে আরেকটা থাপ্পড়। রিয়াজ এবার আদিতার পিছে যে দাঁড়ালে আঙুল তুলে কিছু বলতে যাবে, তার আগে নীর নিজের শার্টের হাতা ফোল্ড করে আগাতে নিলেই আদ্রিতা রিয়াজ দুজনেই দেয় ভো দৌড়। সাথে সাথে আদ্রিতা একটা ইটের সাথে বেজে পড়ে যেতে নিলেই নীর দৌড়ে আসতে নেয়। রিয়াজও হতভম্ব হয়ে যায়। ততক্ষণে কেউ একজন আদ্রিতার হাত টেনে দাঁড় করিয়ে দেয়। আদ্রিতা পেছনে তাকিয়ে দেখে তখনকার শপিং মলে দেখা সে লোকটি। কি ম্যাডাম? যখন দেখি তখনই ধাক্কা খান, না হলে পড়ে যান। এটা তো শপিং মল, বাচ্চাদের পার্ক না। লাগেনি তো আপনার? আদ্রিতা লজ্জিতভাবে মাথা নিচু করে মাথা ঝোঁকায়। যা দেখে নীরের চোয়াল শক্ত হয়ে আসে। সে দ্রুত পায়ে এগিয়ে আসে। ততক্ষণে রিয়াজ ছেলেটির দিকে হাত বাড়িয়ে দেয়। ওর তরফ থেকে আমি সরি বলছি ভাইয়া। বাই দ্য ওয়ে, আমি রিয়াজ চৌধুরী। হাই, আমি আয়াজ সুবহান শেখ। নাইস টু মিট ইউ অ্যান্ড থ্যাংক ইউ অলসো ওকে বাঁচানোর জন্য। ওনার জন্য আজকের পর থেকে সব সময় আমি মনে মনে ব্যাপার না, ইটস মাই প্লেজার। আজ আসি। আর এই যে বিগ বেবি, নিজের খেয়াল রাখবেন। আশা করি এইভাবে পড়তে থাকলে ব্যথা পাবেন। সব সময় তো আমি থাকবো না আপনার এই ভয় পাওয়া ফেসটা দেখার জন্য। চিন্তা করবেন না মিস্টার আওয়াজ, আমি আছি। আপনাকে প্রয়োজন পড়বে না। আজকেও তো ছিলেন মিস্টার, নামটা তো আপনার জানা হলো না। যাই হোক, আজকেও তো ছিলেন, তাও তো বাঁচাতে পারলেন না। পারিনি বা পারবো না এমনটা নয় মিস্টার আওয়াজ। সে ব্যথা পেলে ওষুধ লাগাবো আমি, দরকার পড়লে ব্যথা দিব আমি, আর বাঁচাবো আমি। তার ভয়, তার হাসি, তার কান্না, তার নিচু মুখ সব আমার বিষয়। দেখা যাবে, আবার দেখা হবে। সি ইউ সন। কথাটা বলে আয়াস চলে গেল। নীর রেগে আদ্রিতার হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির দিকে। আদ্রিতার হাতটা যেভাবে নীর রেগে ধরে আছে, তাতে আদ্রিতার মনে হচ্ছে তার হাতটি এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে যাবে। কি করছেন? লাগছে তো। নীর আদ্রিতাকে নিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পিছনের সিটে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করে। কিছু দূর যেতেই গাড়ি থামিয়ে পিছনের সিটে বসে আদ্রিতাকে নিজের দিকে ঘোরায়। আদ্রিতার ব্যথা হয়ে আসা হাতটা পুনরায় চেপে ধরায়। আদ্রিতা পুনরায় কুকরিয়ে ওঠে। ব্যথা লাগে তাই না? আমারও ব্যথা লাগে। কেন তুই ওর সামনে ভয় পাবি? কেন তুই মাথা নিচু করবি বল আমাকে? তোর দায়িত্ব আমার। তোর ব্যথা, তোর লজ্জা, তোর হাসি, তোর কান্না, সব কিছুর দায়িত্ব এই আমি বাদে আর কারো না। কথাটা মাথায় গেঁথে রাখ। এই জীবনে আমি মরি বা বাঁচি, আমার নিঃশ্বাস চলুক বা না চলুক, আমার হাত পা সক্ষম থাক বা না থাক, আমি এই দেশে থাকি বা জাহান্নামে, তোর প্রতিটা নিঃশ্বাস শুধু আমার জন্য। আন্টিতা এবার রেগে যায়। মানে কি? হাত ছাড়ুন। আমি মানুষ, কোনো পুতুল নয় যে সবার কথা শুনে চলবো। আমাকে কি মনে হয় আপনার? হ্যাঁ, আপনি যাই বলবেন আমি তাই করতে বাধ্য নই। আলতাপ, তুই আপাতত তুই বাধ্য। আর আমার কথা হেরফের হলে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হবে না। আপনার চেয়ে ভয়ঙ্কর আদৌ কেউ আছে? রাক্ষস রাজা একটা। সবার উপর আপনার হতিম্বি চলবে না। আমার ওপর তো একদমই না। নীর কিছু বলতে যাবে, তার আগে তার ফোন বেজে ওঠে। সে নাম্বারটা দেখে আদ্রিতাকে ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। মিনিট দুয়েক পর নীর গাড়ির ভেতরে ঢুকতে দেখতে পায় আদ্রিতা গাড়িতে নেই। কল আসায় বিনা গাড়ি লক করেই বেরিয়ে গিয়েছিল। নীরের রাগে মাথায় ফেটে যাচ্ছে। মন চাচ্ছে হয় আবিরকে মেরে ফেলতে। সব রাগ যে কেন জানি তার আবিরের উপরেই তার পড়ছে। খালি সে কখনো আদ্রিতাকে নিজের সাথে জড়ায়নি বা কোনো প্রকার অপমান করেনি, সেজন্য তাকে কিছু বলেনি। কারণ কারো প্রতি ভালোবাসা না আসাটা তো দোষের কিছু নয়। কি সবাইকে ভালোবাসে না, কিন্তু নিজের বেলায় তেমনটা হতে দেবে না। দরকার পড়লে জোর করে হলেও নিজের কাছে আটকে রাখবে। দরকার পড়লে হাত পা ভেঙে দেবে, তাও নিজের কাছে রাখবে। নীর ফোন বের করে লোকেশন অন করতেই আদ্রিতার লোকেশন পেয়ে যায়। বাঁকা হেসে গাড়ি নিয়ে এগিয়ে যায় সেদিকে। কিছু দূর যেতেই চোখ পড়ে রিকশাতে হালকা লাল আভার ওড়না। যেহেতু
যেহেতু বিকাল টাইম সেজন্য এই রাস্তায় তেমন কোনো মানুষ না থাকায় নীর গাড়ির স্পিড বাড়িয়ে রিক্সাটাকে ওভারটেক করে হঠাৎ এমন হয় রিক্সা আলাটাল সামলাতে না পেরে হঠাৎ ব্রেক কষতে যেয়ে আদ্রিতা সহ রিক্সা চালক সামনের দিকে ঝুঁকে পড়ে। আদ্রিতা রেগে মেগে রিক্সা রিক্সাওয়ালার পাওনা মিটিয়ে নিচে নেমে হাঁটা শুরু করে। নীর ও গাড়ি সাইড করে আদ্রিতাকে কাঁধে তুলে নেয়। আরে কি করছেন, নামান আমাকে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি আমি আপনার নামে বলতে মামলা বলতে যে থেমে যায় আদ্রিতা। মনে পড়ে যায় রিয়াজের মামলা বলায় কতগুলো থাপ্পড় খেতে হয়েছে। আদ্রিতা ইচ্ছামতো ঘুষি মারতে থাকে, কিন্তু নীরের হেলদোল না দেখে থেমে যায়। এক সময় গাড়িতে নামিয়ে দেয়। আদ্রিতা গাল ফুলিয়ে বের হতে নিলে নীর বলে ওঠে, আমার যদি কোলে ওঠার মন চায় তাহলে বের হতে পারো। এমন নরম জিনিস কাঁধে নিয়ে আমার খারাপ লাগবে না অবশ্যই। নীরের কথা শুনে আদ্রিতা নাক মুখ কুঁচকে ফেলে। অসভ্য, সভ্য হলে আমাকে আর এই জন্মে বাবা ডাক শোনা লাগবে না। আপনার মুখে লাগাম নেই না অসভ্য, না মুখে লাগাম আছে না আছে কাজের। নীর এবার আদ্রিতার দিকে ঝুঁকে যায়। হঠাৎ এমন হয় আদ্রিতা হচকচিয়ে ওঠে। তুমি তুমি তুম পাস হো আর হাম হাত মে রাহে, মাফ কিজিয়া গো জান্নি স্যার। তুমি পাশে থাকো আর আমি নিজের লাগামে থাকি। তো দুঃখিত প্রিয়তমা, ভালোবাসার কেউ এতটা ভদ্র হয় না। নীর আদ্রিতার মুখে ফু দিয়ে দূরে সরে যায়। আদ্রিতার কানে এখনো বাজছে নীর স্লো ভয়েসের কথাগুলো। সে হিন্দি বুঝে, এই লাইনটাও বহুবার অনলাইন জগতে দেখেছে, কিন্তু সরাসরি এই কথায় যে এতটা নেশা থাকে তা জানতো না। এই কথাটা তো সেও আওড়েছিল বহুবার, কিন্তু কই তার কথাতে কি আদৌ নেশা ছিল? কই তাহলে তো সেদিন আবিরেরও এমনই অনুভূতি হওয়ার কথা ছিল। কিন্তু না, সেদিন তো আবির তার মতো গ্রাস হয়নি, বরং তার সাজালো কথায় ক্ষত বিক্ষত হয়েছিল ষোড়শিনী কন্যা। এক সপ্তাহ পরে আদ্রিতা চান্স পেয়েছে দ্য মেমোরিয়াল মেডিকেল কলেজে। তার নানার মৌখিক পরীক্ষায় তার কথার দক্ষতা এবং আত্মবিশ্বাস দেখে প্রতিটি মানুষই মুগ্ধ হয়েছিল। ভার্সিটিতে প্রবেশ করতেই তার চোখ যায় তার বন্ধু মহলের দিকে। খুব কমই সময়ের মানুষগুলো তার বড্ড আপন হয়ে গেছে, যেন বহুদিনের চেনা। তারা 5 জনের এই বন্ধু মহল তার খুব প্রিয় উঠেছে। সবগুলোই প্রাণোচ্ছল। সবার আগেই চোখ যায় তার রামিসার দিকে। চশমা পরা লম্বাটে মুখটার দিকে তাকাতেই তার একটাই কথা মাথায় আসে, পারাক্ষু মেয়েটা সারাদিন বই নিয়েই পড়ে থাকে, যার জন্য কম খেপায় না তাকে সিয়াম আর রাদীপ। কিন্তু এই মেয়ে বই থেকে মুখ তুলবেই না। যেখানে অবসর সময়ে সবাই গল্প আর আড্ডা করতে ব্যস্ত, সেখানে সে বইয়ের পাতা উল্টাতে ব্যস্ত। কিন্তু অদ্ভুত এক কারণে সে আদ্রিতাকে খুব ভালোবাসে। এই ভালোবাসার কারণটা কিছুতেই বুঝে না আদ্রি। রামিসার থেকে চোখ সরাতেই তার চোখ যায় চাঁদনির দিকে। মুহূর্তেই যেন চোখ মুখে শান্তি শান্তি একটা ভাব অনুভব করে সে। চাঁদনিকে চিনে 6 দিনের মতো, তবুও মেয়েটার কথা চালচলন সবই যেন তার মস্তিষ্কে একটা শান্তি তৈরি করে। আদ্রিতাকে দেখেই 4 জন হাত নাড়ায়। আদ্রিতাও খুশি মনে সেখানে যেয়ে দাঁড়ায়। রাদীপ বলে ওঠে, কিরে হবু সাইকিয়াট্রিস্ট, তুই কি এই জীবনে তাড়াতাড়ি আসতে পারবি না? আরে আমি তো তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু আমার বাড়িতে 3টা হিটলার আছে না, আমাকে না খাইয়ে বেরই হতে দিবে না। সবচেয়ে বড় হিটলার ওই রাক্ষস রাজা, জীবনটা তেনা তেনা করে দিল। আজ ওর জন্য নানু কতগুলো বকা দিল। আমি নাকি খাই না, পানি খাই না, রাত জেগে ফোন চালাই। আরে বেচারা আমার আদু বুড়িটা, থাক কান্দে না, ললিপপ কিনে দেবো। চাঁদনির কথায় সবাই কিটকিটিয়ে হেসে ওঠে। আদ্রিতা ছোট ছোট চোখ করে তাকায়। তখনই বাস থেকে সিয়াম বলে ওঠে, ওই দেখ দোস্ত, তোর রাক্ষস রাজা আইছে। ওই কিছু গিলে খাক আর না খাক, তোর রাক্ষস রাজাকে সব মেয়েই
চোখ দিয়ে গিলে খাবে পাক্কা। সিয়ামের কথায় সবাই ওইদিকে তাকায়। রামিসাও এবার বইয়ের মাঝখান থেকে চোখ মেলে নীরের দিকে চোখ দেয়। সাথে সাথেই তার চোখ ঘুরিয়ে নেয় আদ্রিতার দিকে। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় চোখ মেলে ধরে বইয়ের পাতায়। এই দুনিয়ায় হয়তো সবচেয়ে কঠিন কাজ হলো নিজের প্রিয় মানুষটাকে অন্যের প্রিয় হতে দেখা। আদ্রিতা নীরের দিকে তাকায়। আসলে নীরকে আজ অদ্ভুত রকমের সুন্দর লাগছে। ব্লু শার্ট, হোয়াইট প্যান্ট, সাথে একটা অ্যাপ্রন, শার্টের বোতামে সানগ্লাস কুঁজে রাখে, ডান হাতে ব্যান্ডেড ওয়াচ। সব মিলে যে কোনো মেয়েই তার দিকে তাকাতে বাধ্য হবে। হঠাৎ করে পাশ থেকে চাঁদনি আদ্রিতাকে খোঁচা মারে। ব্যাপার কি আদু ভাই? তুই আর তোর রাক্ষস রাজা কি আজ টুইং করে ড্রেস আপ করে এসেছিস নাকি? চাঁদনির কথায় আদ্রিতা একবার নিজের দিকে তাকায়। তো একবার নীরের দিকে তাকায়। আসলে আদ্রিতাও আজ ব্লু রং গ্রাউন্ড, সাদা লেডিস জিন্স, সাদা হিজাব পরে এসেছে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় তো উনি ব্ল্যাক পরেছিলেন রোজ দিনের মতো। হঠাৎ করে ব্ল্যাক ব্লু হয়ে গেল কি করে? সাথে সাথে সিয়াম আদ্রিতার মাথায় টোকা দেয়। তুই আসলে একটা মাথা মোটা। তোর চেয়ে বেশি তো এখনকার ক্লাস সিক্সের মেয়ের মাথায় বুদ্ধি বেশি। যারা আমিষার মতো বই নিয়ে বসে থাক। আদ্রিতা রেগে শ্যামকে তাড়া করতে শুরু করে। রামিসাও বই বন্ধ করে তাদের দুষ্টুমি দেখে হেসে ওঠে। আর হাসির দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রাদীপ। প্রথম দিন থেকেই এই মেয়েটার প্রতি অদ্ভুত টান অনুভব করে তারা। একে অপরকে চিনে দীর্ঘ 6 বছর। শুধু সে আর রামিসাই নয়, বরং চাঁদনি আর সিয়ামও 6 বছরের মতোই পরিচিত। রাদীপ দেখতে কম সুন্দর না। নীরের পরে যদি কলেজে কেউ ক্রাশ বয় হয় তাহলে সেটা নিঃসন্দেহে রাদীপ। এমনকি সিনিয়র আপুরাও রাদীপের সাথে ফ্লার্ট করতে ছাড়ে না। রাদীপও তাদের সাথে তাল মিলায়। কিন্তু এই ফ্লার্টবাজ রাদীপও যে এক পাড়া খোঁজ চাশমিশের জন্য পাগল, সে খোঁজ কি আদৌ কারো কাছে আছে? খানবাড়িতে এক প্রকার শোকের ছায়ায় নেমে এসেছে বলা যায়। কিছুক্ষণ আগেই স্লিপ খাওয়ার জন্য লিনার বাচ্চা পেটেই মারা যায়। সবার মুখে কষ্টের ছাপ স্পষ্ট, কিন্তু লিনার চোখে মুখে স্পষ্ট রাগ। আমি জানি এইসব তোরই বদদোয়ার জন্য হয়েছে আদ্রিতা। আমি ছাড়বো না তোকে। তোর কাজের শাস্তি যদি না দিয়েছি, আমিও লিনা নই। তোর জন্য আমি আমার বাচ্চাকে হারালাম। তুইও তোর জীবনে সব হারাবি, যেটুকু অবশিষ্ট আছে তাও হারাবি। আমি লিনা বেঁচে থাকতে তোর সুখ স্থায়ী হতে দিয়ে হবে না। হঠাৎ করে আদ্রিতা বিষম খেতে চাঁদনি আদ্রিতার দিকে পানি এগিয়ে দেয়। কি রে আদু ভাই, কে গালি দিতেছে তরে? কে আর দিবে? ওই দেখ, ওই রাক্ষস রাজাই কিছু একটা নিয়ে বকছে মনে হয়। কাজ কি আর তার পারে তো শুধু শুধু একটাই, আমায়। আর কিছু বলার আগেই জিহ্বায় কামড় দিয়ে তাকে এভাবেই দেখে চাঁদনি। সামনে তাকাতেও সে ঢোক গিলে। ক্যান্টিনের গেটের সামনে আদ্রিয়ান, নীর আর 3টা ক্লাসমেট দাঁড়িয়ে আছে। 5 জনের এই গ্রুপটা এই মেডিকেলে এক প্রকার জনপ্রিয় বলেই চলে। সবচেয়ে বেশি আদ্রিয়ান নীরের, কিন্তু বাকি 2 জন ছাড়া মানায় না তাদের আদ্রিয়ান। নীর, আশিক, আফতাব আর মিথিলা তাদের সামনে এগিয়ে আসে। মিথিলাকে দেখেই আদ্রিতার গলা শুকিয়ে আসে। মনে পড়ে যায় শপিং মলের ঘটনা। এই মেয়েটাই তো সে, যার সাথে সে জামাটা নিয়ে ঝামেলা হয়েছিল। এই সেরেছে একসাথে এতগুলো ঝামেলা, আর আমার সাথেই কেন হয়? একে নীরকে হিটলার বলেছি, আর একে রাক্ষস রাজার ফ্রেন্ডের সাথে ঝামেলা করেছি। কথাটা যদি ওর কানে যায়, আমার কানে নির্ঘাত 4-5টা তবলা বাজবে। কথাটা মনে মনে ভাবতেই পাশের চেয়ার টানার শব্দ কানে আসতে আদ্রিতা নিজেকে সেদিকে তাকায়। দেখে নীর তার পাশে এসে বসেছে। আদ্রিতার চেয়ার পা দিয়ে নিজের দিকে টেনে বলে ওঠে, কি জানি বলছিলা তুমি? হিটলার, রাক্ষস, আর কি জানি আদ্রিতা, কি জানি আদ্রিয়ান? আমার মনে নেই। তোর মনে আছে? ভুলে যাওয়ার ভান করে। আমিও ভুলে গেছি বনু। কি জানি বলেছিলি? ভাইও, আমি তো মজা করছিলাম সত্যি।
আদ্রিতার ফেস দেখেই সবাই হেসে ওঠে। আদ্রি বোঝে এতক্ষণে সবাই ওর সাথে মজা নিচ্ছিল। তোমরা ভীষণ খারাপ, খারাপের দেখেছো কি? কথাটা বলেই হাত দিয়ে ফুলিয়ে রাখা গালটা টিপে ধরে আদ্রির মুখে পরোটা ঢুকিয়ে দেয়। এদিকে মিথিলা রাগে ফুঁসছে। সে জানতো নীরের খালাতো বোন ভর্তি হয়েছে, কিন্তু বোনটা যে আদ্রিতা, আর নীরের এমনভাবে তার সাথে মিশাটাও মেনে নিতে পারছে না। কই এতদিন ধরে তাদের বন্ধুত্ব। নীর তো কোনোদিনও তার পাশে দাঁড়ায়নি। সেখানে তাকে স্পর্শ করে এইভাবে অধিকার নিয়ে খাইয়ে দেওয়া, তার আজগুবি বকবকানি শোনা তো দূরের বিষয়। অন্যদিকে রামিসা নীরের আর আদ্রিতার খুনসুটি দেখছে, কিন্তু তার মনে মিথিলার মতো ঈর্ষা তৈরি হয়নি, বরং তার শান্তি লাগছে। তার ভালোবাসার মানুষ যে ভুল মানুষকে ভালোবাসেনি। নীর ক্লাস শুরু হবে, যাবি না? মিথিলার কথা নীর তেমন পাত্তা দিল না, বরং নীরের জায়গায় আফতাব বলে উঠল, তুই কবে থেকে ক্লাস নিয়ে এতটা পাঞ্চুয়াল? কবে থেকে হলি? আগে তো ছিলি না। সেটা তোকে বলার প্রয়োজন নেই। আমার তোরা দেখ, এইসব আদিক্ষেতা আমার দেখার শখ নেই। কথাটা বলেই রেগে সেখান থেকে চলে যায় মিথিলা। আশিক সেটা দেখে বলে ওঠে, এর আবার কি হলো? পেতনির মাথায় কি ভূত ভর করেছে নাকি? আফতাব হতে পারে। সবাই আফতাবের রিয়াকশন দেখে হেসে দেয়। এদিকে আশিক সবার অগোচরে চাঁদনির দিকে তাকিয়ে চোখ টিপ মারে। হঠাৎ এমন হওয়ায় চাঁদনি হাসি থামিয়ে চুপচাপ আদ্রিতার হাত ধরে বসে থেকে খাওয়ায় মন দেয়। আদ্রিতারা যেহেতু ফার্স্ট ইয়ার, সেজন্য তাদের বরণ করার দায়িত্ব ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের উপরেই পড়েছে, যার কারণে নীট সহ আরও স্টুডেন্ট ব্যস্ত হয়ে পড়েছে। কলেজ এবং মেডিকেল দুইটাই সাজাতে যেহেতু জায়গাটা বড়, সেজন্য টাইমও বেশি লাগবে। তাই স্টুডেন্টের ছুটি দেওয়া হয়েছে, যার কারণে 3 দিন যাবৎ নীর আর আদ্রির দেখা নেই। আদ্রির তেমন কোনো সমস্যা না থাকলে নীরের মাথায় চড়ে গেছে রাগ। একে তো কাজের কারণে রাত হচ্ছে ফিরতে, আবার তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে, সেজন্য আদ্রির দেখা নাই। এদিকে আদ্রিতাও একবার চেষ্টা করছে না বলে তার রাগ আকাশচুম্বী। আমি না হয় কাজে ব্যস্ত, সে কি করছে? হ্যাঁ, মহারানী ভিক্টোরিয়া কোথাকার। 3 দিন হলো খাওয়া দাওয়া কি রুমে করে? একদিন দেরি করে ঘুমালে কি এমন ক্ষতিটা হয় ওর? মাত্র তো বাজে 11টা, তাতেই মহারানীর ঘুম ভাঙ্গে না। একবার পাই সামনে, যদি 2 গালে 2টা থাপ্পড় না দিছি। কত বড় বেয়াদব আমাকে নীরকে অপেক্ষা করায়। একবার পাই সামনে, রাক্ষস রাজা বলে না, রাক্ষসের মতোই গিলে খাবো। পাইছিটা কি আমায়? নীরের কথা পূরণ না হতেই তার গানে মিষ্টি এক সুর ভেসে ওঠে। নীরের পা আপনা আপনি থেমে যায়। শব্দটা কই থেকে আসছে বলে শব্দ অনুসরণ করতে করতে ছাদে চলে যায়, আর তাতেই যেন তার দিন দুনিয়া থমকে যায়। ছাদে টাঙানো দোলনায় পা তুলে বসে আছে। ছাদের লাইট বন্ধ করে রাখা চাঁদের আলো, যার কারণে সোজা এসে পড়েছে আদ্রিতার মুখে। এলোকেশি চুলগুলো দোল খাচ্ছে হাওয়ার সাথে সাথে। এদিকে তার গান, সব মিলিয়ে পরিবেশটা নীরকে নেশা ধরিয়ে দিয়েছে, তার আদর পাখির নেশা। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মিললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। গানের মাঝেই নিজের কোলে কারো মাথা পেতে চমকে ওঠে আদ্রিতা। তাড়াতাড়ি চোখ মেলে তাকাতে নির্ক্লান্তি মাখা মুখটা ভেসে ওঠে। একটু মাথায় হাত বুলিয়ে দাও না আদর পাখি, মাথাটা ব্যথা করছে খুব। আপনি উঠুন। এভাবে বিনা পারমিশনে আমাকে স্পর্শ করার পারমিশন কে দেয় আপনাকে? আমার কারো থেকে কিছু চাওয়ার অভ্যাস নেই আদর পাখি, আর ব্যাপারটা হলে তুমি তো তাই আরও নেই। উল্টা তোমাকে স্পর্শ কেন দেখার আগেও আমার পারমিশন লাগবে। আদ্রিতা আবার কিছু বলার আগে নির্নিশাক্ত কণ্ঠে বলে ওঠে, এই নিয়ে পরে তর্ক করো আদর পাখি, এমন নয়। এখন আমার বড্ড, তুমি রেগে গেলে তোমাকে খেয়ে ফেলার স্বাদ জাগে। খালি অবাধ্য মন এই মুহূর্তে আমার বাধ্য ভুলেও
হবে না, তাই চান্স নিও না। আদ্রিতা নীরে এমন আওয়াজে কেঁপে ওঠে। নীরের মুখে দেখে এমনিতেও তার মায়া লাগছিল। ছেলেটা 3 দিন হলো অনেক কাজ করছে, নানা জান সব দায়িত্ব তার ওপর দিয়ে যশোর চলে গেছেন। আদ্রিতা আর কিছু না বলে নীরের চুলে হাত বুলাতে লাগলো। এদিকে আদ্রির নরম হাতের স্পর্শ পেয়ে কখন ঘুমিয়ে গেছে নীর তা সে নিজেও টের পেল না। নীরের ঘুম ভাঙলো আদ্রির ফোনের সাউন্ডে, তাও সে চোখ না খুলে আলসিতে চোখ বুজেই রাখলো। এদিকে আদ্রিতা ভেবেছে নীর ঘুমে, তাই সে তড়িঘড়ি করে কলটা রিসিভ করলো। একবার দেখলো না নাম্বারটা কার। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে ভেসে উঠলো, কেমন আছো বুড়ি বাচ্চা? অবশ্য আমাকে ছাড়া তুমি যে ভালো থাকবে না তাও আমি জানি। চিন্তা করো না, খুব জলদি তোমাকে তোমার শহর থেকে তুলে আমার পৃথিবীতে নিয়ে আসবো, আমার রাজ্যের রানী করে। তৈরি থেকো, আমি যেদিন আমি আসবো সেদিন আমাকে কেউ আটকাতে পারবে না। তোমাকে আমার করে নিতে। কথা বলেই কল কেটে দিল। ও মা, এই আবার কোন পাগল? সব মাথার তার ছিঁড়া ও পাবনা ফেরত পাগল কি আমার কপালেই জুটছে। আজব কাণ্ড। এদিকে ফোনের ওপর পাশের বলা সমস্ত কথা নীরের কান অব্দি পৌঁছেছে। তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের শাস্তি নেওয়ার জন্য তোমাকে প্রস্তুত আমিই করব, কিন্তু যারা তোমাকে আমার থেকে কেড়ে নেওয়ার ফোন দিয়ে এঁটেছে এদেরও শায়েস্তা আমিই করব। আমার জান, আমার প্রাণ ভোমরার দিকে নজর দিয়ে কাজটা ভুল করলে মিস্টার আয়াজনির সব সহ্য করে, কিন্তু নিজের জিনিসের উপর অন্য কারো ছায়া না। সেখানে তুমি তো আমার কলিজা নিয়ে টানাটানি করতে শুরু করেছ। যে কলিজা নিয়ে তুমি আমার কলিজাটায় হাত দিয়েছ সে কলিজা আমি ছিঁড়ে ফেলবো না ভেবেছ? আদ্রি নিজের রুমে ঢুকে বিছানার কাছে যেতে অবাক হয়। সেখানে একটা লাল চিরকুট, তার পাশেই লাল গোল্ডেনের শাড়ি রেখে প্রয়োজনীয় জিনিস। আদ্রি অবাক হয়ে সবগুলো দেখতে 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 চিরকুট হাতে নেয়। সেখানে বড় বড় অক্ষরে লেখা, বেনারসি পাঠানোর সময় হয়নি, তাই লাল শাড়িই দিলাম। বধূ বেশে না হয় অন্য কোনো দিন দেখব, তার আগে হৃদয়হীনার রূপেই সাক্ষাৎ হোক। ইতি। এত আগ্রহ ভালো না। আদ্রি অবাক হয়ে তাকিয়ে আছে ছন্দের দিকে। তার মন বলছে এটা নীর, কিন্তু নীর এতক্ষণ ছাদে ছিল। তাহলে ভাবতেই দরজায় টোকা পড়ল। দরজা খুলে দিতে একজন কাজের মহিলা প্রবেশ করলেন। তার হাতে আরও একটা প্যাকেট। সরি ম্যাম, এটা দিতে ভুলে গিয়েছিলাম। এইসব কে দিয়েছে চারু দিদি? এইসব তো স্যার দিয়েছে। স্যার দিয়েছে তো বুঝলাম, কিন্তু কোন স্যার? চারু নামক মেয়েটি কিছু বলার আগেই তার ডাক পড়ে নিচে। চারুর আর বলা হয় না। আদ্রি আদ্রিয়া দিয়েছে। আদ্রিয়ান দিয়েছে হয়তো। সে এমন ফাজলামো তো করেই সেম এজ হওয়ার কারণে, তাই বিষয়টা মাথা ঘামালো না বেশি। পরের দিন সকালে ড্রেস কোড মোতাবেক জুনিয়ররা লাল গোল্ডেন শাড়ি আর পাঞ্জাবি পরবেন, আর বাকিরা শুধু গোল্ডেন আর লাল পরেই যাবে। আদ্রি কোট হিসেবে রেডি হয়ে নিচে নামতে হচকুচিয়ে গেল, কারণ দুই জোড়া চোখ না, ডাইনিং রুমে উপস্থিত প্রায় সবার চোখ বর্তমানে আদ্রির দিকে। নমি কোথায় থেকে দৌড়ে এসে ঝাপটে ধরলো আদ্রিকে। আদ্রি টাল খেয়ে পড়তে বাঁচল। কিউটি, আই মিস ইউ সো মাচ অ্যান্ড ইউ আর লুকিং সো বিউটিফুল। এতদিন পরে সেই আই মিস ইউ। আর কি করার, সব তোমার ওই হিটলার ভাইয়ের জন্য। কি বললি শুনিনি? আর বলো না, নানিমণি ছাড়তে চাচ্ছিল না বলে এতদিন পরে এসেছিস। কলেজ বন্ধ থেকে যা তাই আর কি। আচ্ছা, সে যাই হোক, রেডি হয়ে নে যা। আমি? কিন্তু কেন? কারণ তুইও যাবি আমার সাথে, সেজন্য। এই না না, আমি যাব না। তোমার মেডিকেল কলেজে আমার কি কাজ? আমি হলাম ইকোনমিক্সের ছাত্রী। তোকে যা বললাম তাই কর। ওকে ফাইন, যাচ্ছি। নমি চলে যেতেই আদ্রি নিচে নেমে এলো। আদ্রি নিচে নামতেই দুই মামি দুই পাশ থেকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেলো। অসম্ভব সুন্দর লাগছে আমাদের মিষ্টি মাকে। নীরের চয়েস আছে বলা লাগবে। নীর নামটা শুনে আদ্রি হাঁ হয়ে যায়। নীর মানে? হ্যাঁ, নীরকেই তো আমরা তোর জন্য এসব নিয়ে আসতে বলেছিলাম। বারে কলেজ ফাংশন
আর তোর তো তেমন শাড়ি নেই। আর সেজন্যই নীরকে বলা। ওহ তাই তো বলি, রাক্ষস রাজা নিজ থেকে আমাকে এসব কিনে কেন দিতে যাবে? কিন্তু কিনে দেওয়ার কারণ তো বুঝলাম, কিন্তু এমন অদ্ভুত চিরকুট কেন দিল এই পাগল লোক? খাওয়া দাওয়া শেষ করে নমি আদ্রিতা দুইজনে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। ভেতরে ঢুকতে অবাক হয়ে তাকিয়ে রইল। অদ্ভুত সুন্দরভাবে সাজিয়েছে পুরো মেডিকেলকে। আসল ও নকল ফুলের সমাহারে ভরিয়ে তুলেছে। আদ্রিতা আর নমি ভিতরে প্রবেশ করতেই আদ্রিতার বন্ধু মহল তার দিকে এগিয়ে এলো। সবাই মিলে নমির সাথে পরিচয় হয়ে তাকে নিয়ে চলে গেল স্টেজের দিকে। স্টেজে ভাইস প্রিন্সিপাল ভাষণ দিচ্ছে, যা অনেক স্টুডেন্টই মনোযোগ দিয়ে শুনছে। আর বাকিরা মানে আর কি লেখিকার মতো ফাঁকিবাজ, তারা ফোন টিপতে বা গল্প করতে ব্যস্ত। আদ্রিতারাও সিট খুঁজে বসে পড়লো। নমি এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছিল। অনেকক্ষণ ধরে আদ্রি সেটা লক্ষ্য করছিল। কিরে, কিছু খুঁজছিস নাকি? এখন থেকে দেখছি এদিক ওদিক তাকাচ্ছিস। তখন থেকে দেখছি এদিক ওদিক তাকাচ্ছিস। মানে ওয়াশরুমটা কই? সামান্য ওয়াশরুমের কথা বলায় এতে দফা তোতলাতে হয়? চল আমার সাথে। আরে না না, তুই আমাকে বল, আমি চলে যাব। আচ্ছা, স্ট্রেট যায় বাম দিকে, তারপর ডান দিকে ঘুরতেই দেখবি লেডিস ওয়াশরুম। নবমী মাথা দুলিয়ে সেদিকে রওনা দিল। হঠাৎ এক শক্তপোক্ত হাত এসে নবমীর বাহু খামচে ধরে তাকে নিয়ে হাঁটা ধরলো। নবমী জানে লোকটিকে, তাই সেও কোনো আওয়াজ না করে চুপচাপ হাঁটতে শুরু করলো। একটা রুমে এনে ছেড়ে দিল পুরুষালী হাত। কবে আসলি? গম্ভীর গলায় কথাটা কেমন যেন শুনালো নমির কাছে। তোমার তাতে কিছু যায় আসে আদি ভাইয়া? সাথে সাথে আদ্রিয়ানের চোখ মুখ রক্তিম আকার ধারণ করে। তোকে যতটুকু প্রশ্ন করা হয়েছে সেটুকু প্রশ্নের উত্তর দে। আমি বাধ্য নই আদি ভাইয়া। অবশ্যই তুই বাধ্য। তুই বাধ্য না হলে আমি কেন বাধ্য হতে যাব? উত্তর দে আমাকে। বিকজ ইউ আর মাই লিগাল ওয়াইফ, ডেম ইট। সেদিন তো একই কথা আমিও বলেছিলাম আদি ভাইয়া। জবাবে তুমি কি দিয়েছিলা মনে আছে? ছোটবেলার ওইসব বড়দের ছেলে খেলা আমি মানি না। বের বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। এইটাই তো বলেছিলে, তাই না? তাহলে যেখানে বউ হিসেবে মানো না, সেখানে কিসের বাধ্য বলতে পারো? মানতাম না, এখন মানি। আমি কোনো পুতুল নই আদি ভাইয়া যে তুমি যখন ইচ্ছা বউ হিসেবে স্বীকৃতি দেবে, যখন ইচ্ছা কেড়ে নেবে। দেখ নমো, কি দেখবো বলো? ছোটবেলা থেকে তো দেখে আসছি, যখন ইচ্ছা তুমি আমার কাছে চলে আসো অধিকার চাইতে, আর আমার উপর নিজের জোর খাটাও। তুই এটা করতে পারবি না, সেটা করতে পারবি না। কিন্তু যখন আমি একবার জোর খাটালাম, তোমার আর সহ্য হলো না। সেদিন আমি রেগেছিলাম। সেদিন আমি রেগেছিলাম। আর তুইও কাউকে কিছু না বলেই নানি বাসায় যে ঘাপটি মেরে বসে পড়লি। তাই আর তাই গ্রেট আদ্রিয়ানের ইগো হার্ট হয়, রাইট? যে কিভাবে তার ইশারায় চলা পুতুল তার বিনা অনুমতি নিয়ে চলে যায়। নমি আরও কিছু বলার আগে আদ্রিয়ানের কিছুক্ষণ নিজের মতোই নীর এদিক ওদিক খুঁজে আদ্রিতাকে পেছনের দিকে দেখতে পেয়ে তাদের ইশারায় সামনে ডাকে। সাথে সাথে চাঁদনি আর সিয়াম তার হাত ধরে দৌড় মারে। আদ্রিতাকে দেখে মুচকি হাসে নীরের হাসি দেখে দমটা কেন কেন যেন আটকে আসতে শুরু করে। এই লোকটা আজ হয়েছে কি? এমনি হাসে কেন? ভূত টুত ধরলো নাকি আজব? এমন হাসি দেখলে ভয় লাগে। না জানি কোন খুরাফাতি চলছে মাথায়। আদি তার সামনে আসতেই নীর তার সামনে এসে তার হাত ধরে তাকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। আরে আরে, এভাবে টানতে টানতে কই নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে। আর একদম চুপ। আর একটা কথা যদি মুখ থেকে বের করো, সাথে সাথে কিন্তু পরে বলিও না আমি আগে ওয়ার্ন করিনি। আদ্রিতার আগে ভয়ে দুঃখে চুপচাপ নীলের তালে তাল মেলাতে শুরু করে। কিছু দূর যেতেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে পা জোড়া থেমে যায়, যেন কোনো বরফের মাঝে গেথে গেছে তার পা।
চাইতেও এগোতে পারছে না। নিঃশ্বাসটাও যেন বন্ধ হয়ে আসছে। চোখের পাতায় ভেসে উঠতে শুরু করেছে অতীতের পৃষ্ঠা। অস্পষ্ট সুরে বলে উঠল, আব্বু। সাথে সাথেই হাত বাড়িয়ে দিলেন মিস্টার খান। আদ্রিতাও সব ভুলে ছুটে গেল নিজের আব্বুর বুকে, নিজের ভরসা স্থানে। এই বাহুডোর যে তার সবচেয়ে কাছে, তার সবচেয়ে আপন। আমাকে মাফ করে দে মা, আমার খুব কষ্ট, আমরা খুব কষ্ট দিয়েছি না আব্বু। প্রিন্সেসকে আব্বু পচা, একদম একদম না, আমার আব্বু বেস্ট। আদ্রিতা কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছে, তাও কান্না থামার নাম গন্ধ নিচ্ছে না। প্রিন্সেস তো স্ট্রং প্রিন্সেস, বা এই স্ট্রং প্রিন্সেসটা কি কান্না করে দেখি? চুপ না হলে কিন্তু আব্বু চলে যাবে। আদ্রিতা অনেক কষ্টে নিজের কান্না বন্ধ করে আনে, কিন্তু অতিরিক্ত কান্নার কারণে তার হেঁচকি বন্ধ হতে চায় না। বিশ্বাস করো আব্বু, আমার কোনো ছেলের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল না। আমি জানি না ওই ছবি কিসের। আমি জানি মা, ওইটা তোর ছিল না। কিন্তু আমি জানলেও তো এই সমাজ অন্য কারো অন এই সমাজ বা অন্য কেউ তো জানতো না। লিনা তোর ভিডিও এডিট করে আমাদের বলেছিল, যদি আমরা তোর সাথে খারাপ ব্যবহার না করি ওইটা ভাইরাল করে দিবে। তুই বল বাকিরা কি বুঝতো তাদের কথার জ্বালায়? হ্যাঁ, কি জ্বালায় কি তুই সহ্য করতে পারতি? সেজন্য না চাইতেও আমাকে শক্ত হতে হয়েছে, আর তোর মাকে অমন ব্যবহার করতে হয়েছে। সব শুনে আদ্রি স্তব্ধ হয়ে যায়। লিনার প্রতি ঘৃণা তার মনটাকে বিষিয়ে দেয়। কাজটা তুই ঠিক করিসনি লিনা, তার শাস্তি তুই হারে হারে পাবে, আর আমি নিজেই দেব। আর এটা আমার প্রমিস আমার বোনের কাছে। আদ্রিতা নিজের বাবাকে বিদায় দিয়ে ছোট লাগায় নীরের খোঁজে, আর পেয়েও যায়। একটু দূরেই নীর দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে। আদ্রিতা আর কোনো কিছু না ভেবেই নীরকে পেছন থেকে জড়িয়ে ধরে। সাথে সাথেই নীরের হাত থেকে ফোনটা স্লিপ হয়ে নিচে পড়ে যায়। তার হার্টবিটের গতি মুহূর্তে বের হয়ে যায় কয়েকশো গুণ। হাত অনবরত কাঁপতে শুরু করে। থ্যাংক ইউ সো মাচ, আজ আপনার জন্য আমার মনের অনেক বড় কষ্ট দূর হয়ে গেল আজ। কিন্তু এই ধন্যবাদ যে আমার না, অন্য কারো। চটজলদি আদ্রিতাকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে কথাটা বলে ওঠে নীর। মানে কাজটা নানা জানেন, একটু আগে নানা জান আমাকে কল দিয়ে সব জানালো, আর তার কথা মতোই খালুকে নিয়ে ভেতরে আনলাম। আমার অবদান এইটুকুই। ও, তাও ধন্যবাদ। হুম, যাও এবার। তোমার নাম একটু পরে অ্যানাউন্স করা হবে। আমার নাম? কিন্তু কেন? আমি তো কিছুতে ভাগ নেই নাই। তুমি নাচ দিবা? পাগল হইলেন? আমি এসব নাচ টাচ পারি না। মিথ্যা কথা আমার সাথে বলে লাভ নেই আদর পাখি। তোমার সব কিছুই জানা আমার, কিন্তু যাও, কিছু বলে লাভ নেই। আপনি আসলে একটা রাক্ষস। আপনি কার অনুমতি নিয়ে আমার নাম দিয়েছেন বলেন? এর আগেও তোমাকে বলেছি তোমার ব্যাপারে আমাকে কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, বরং তোমার সব কিছুর জন্য আমার থেকে অনুমতি নেওয়া আবশ্যক। আমি মানি না। কি সেরা তো জোর আমার ওপর? হ্যাঁ, আপনি কোন অধিকারে অধিকার ফলান? আমি কোন অধিকার ফলাই তা জানার অধিকার আছে তোমার। কেন থাকবে না? কেন থাকবে? আরে আজব। আদ্রিতার কথা শেষ হওয়ার আগে আদ্রিতার নিজের বুকে টেনে নেয়। হঠাৎ এমন হয়, টাল সামলাতে না পেরে আদ্রিতাও হুমড়ি খেয়ে পড়ে। নীর আলতো হাতে আদ্রির চুলগুলা কানের পিঠে গুজে দেয়। মুখটা আদ্রির কানের কাছে নিয়ে এসে বলে ওঠে, একটা কথা মাথায় সাজিয়ে নেওয়া আদর পাখি, তুমি আমার একান্ত ব্যক্তিগত। আমার, তুমি সেটা চাও আর না চাও, এই জন্মে পরকালে সব জায়গায় তোমার পেছনে পাবা আমাকে। তোমার ছায়া অবধি তোমার সাথে সাথে না থাকলেও পাবা আমাকে। তোমার নিঃশ্বাসের ঘনত্বটা প্রতিটা তাপে পাবা আমাকে। তুমি উড়বা, খোলা আকাশেই উড়বা, কিন্তু এ আকাশেও পাবা আমাকে। কথাটা বলেই আদ্রিকে ছেড়ে নীর চলে যায়। আদ্রিতা সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার কানে বাজছে নীরের বলা সব কথা, তার প্রতিটা লোম জানান দিচ্ছে। তার শরীরের শিহরণ, নীরের কাছে আসা, নীরের স্পর্শ যেন ঝড় তুলে দিয়েছে। এ কেমন অদ্ভুত অনুভূতির, কেমন এক শিহরণ। কি হচ্ছে? এমন কেন হচ্ছে? এসব তো আগে হয়নি। কেন নীরের কাছে আসায় আমি কিছু করতে পারলাম না? তার কথায় কেন এই স্তব্ধতা? মাথা কাজ করছে না আমার। নীরের কথা মতন এই
একটু পর স্টেজে নাচ পরিদর্শনের জন্য ডাকা হলো আদ্রিতাকে। বাধ্য হয়ে আদ্রিতা স্টেজে উঠল। আদ্রিয়ান, সিয়াম, রাদীপ, চাঁদনির সাথে সাথে তালি আর সিটির বর্ষণ করতে শুরু করলো। রমেশও তাদের সাথে মিলে সমস্বরে তালি দিল। সাথে সাথেই গান বেজে উঠল। রাত শেষ হতেই চারিদিকে করতালির আওয়াজ মুখরিত হয়ে যায়। আদ্রিতাও এতদিন পরে নাচ করে যেন নিজের আনন্দ ফিরে পায়। নাচতে নাচতে কখন যে নাচের মধ্যে ডুবে গেছিল সে টেরই পায়নি। এর আরও একবার নাচের প্রতি কৃতজ্ঞতা জানায়। দূর থেকে নীলাদ্রি সম্পূর্ণ নাচ দেখছে। আদ্রি যে এত সুন্দর নাচে তা আদ্রির বাবা অনেক আগেই বলেছিল। ওকে সাথে স্টেজে পড়ে যাওয়ার কারণে স্টেজ ভীতি সম্পর্কেও জানিয়েছিল। আর তাই না নীর না বলে আদ্রির কাছে এমন সিচুয়েশন তৈরি করে যাতে তার মাথায় তখন স্টেজের চিন্তা না বরং নীরের বলা কথাগুলো ইফেক্ট করছিল। তোমার রাস্তা তুমি নিজেই বের করবা, তোমার যুদ্ধ তুমি নিজেই করবা, আমি শুধু তোমার রাস্তা দেখব, তোমাকে তোমার গন্তব্যের জন্য বহন করব। আদ্রি তার নানি বাসার পরিচয় আগেই দিয়েছিলাম, কিন্তু অনেকেই ভুলে গেছেন, আবার দিচ্ছি। আদ্রি তার নানু বাড়ি তেমন বড় না। শামসুর রহমানের 2 ছেলে 3 মেয়ে। ওনার বড় ছেলে আফতাব রহমানের 2 ছেলে আদ্রিয়ান আর ছোট ছেলে আদ্রফ রহমান আর ছোট ছেলে আকিব রহমান, তার 2 মেয়ে নওমি এবং রুহি রহমান। দুইজনে এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর শামসুর রহমানের 3 মেয়ে। বড় মেয়ে ইরিনা চৌধুরী, তারই ছেলে নীর চৌধুরী। ওনার আরও একটি ছেলে আছে, রিয়াজ চৌধুরী। আর মেজো বোন ঐশী হাসান, ওনার 1 মেয়ে। ঐশী হাসান ওনার 1 মেয়ে। আর সবার ছোট রেনু, মানে আদ্রিতার মা। হেবুরা রহমান বাড়িতে আজ খুশির আমেজ হবে না কেন? বাড়ির মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তার শীঘ্রই রুহির বিয়ে হবে। সামনে শুক্রবার রিং পরিয়ে চলে যাবে তারা বলেই ঠিক করেন। আর এই অনুষ্ঠানে আয়োজন করা হবে আদ্রিতার নানু বাসা, যেটা গ্রামে রয়েছে, রায়পুর এর ছোট এক গ্রামেই বাস করতেন। তার পরবর্তী সময়ে তারা শহরে চলে আসেন। কিন্তু এখনও তাদের জমি জমা রয়েছে সেখানে। তা দেখাশোনা করার জন্য মানুষও রয়েছে। 2 দিন আগে সবাই রওনা দেয় রায়পুরের উদ্দেশ্য নিয়ে। আন্টি তার ফ্রেন্ড সহ সবাই একই বাসে করেই যায়। কিন্তু গ্রামে পৌঁছাতেই আন্টি তার হাস্যোজ্জ্বল মুখটা অন্ধকার হয়ে আসে, কারণ তাদের সামনে খানবাড়ির সকলে দাঁড়িয়ে আছে। কিন্তু তাতে সমস্যা না, সমস্যাটা আবির আর লিনাকে দেখেই হয়েছে। লিনার মুখটা দেখার সাথে সাথে আন্টি তার মনে পড়ে যায় সব ঘটনা, সব কষ্ট। তার আব্বু আম্মুর বলা কথাগুলো না চাইতেও চোখ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা নোনা জল। আন্টি তাকে দেখেই আন্টি তার বড় আম্মু তাকে বুকে জড়িয়ে নেয়। বলেই এতদিন পরে আম্মুর সান্নিধ্যে পেয়ে কেঁদে ওঠে আদ্রিতা। খানবাড়ির সকলে ঘিরে তাকে ধরে আদ্রিতাকে। শুধু বাদ থাকে আদ্রিতার বাবা মা আর আবির। আদ্রিতার বাবা মা লিনার ভয়ে এগোতে পারে না, দূর থেকে মেয়েকে দেখে চোখে শান্তি করে। আর আবির আর এখানে কি হচ্ছে না হচ্ছে তাতে কিছু যায় আসে না। কেমন আছো বড় আম্মু? আমি তো ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কেমন শুকাই গেছিস কেন? হ্যাঁ, নির্ঘাত খাওয়া দাওয়া করিস না, চেহারার কি হাল করেছিস? তোমার কাছে চিকন মনে হচ্ছে। ওই যে দেখছো, আদ্রিয়ান নানা আর মামিদের দেখি, এরা পারে না 24টা ঘন্টা আমাকে খাওয়াতে। একজন তো নাক টিপে ধরে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দেয়। নীরকে উদ্দেশ্য করে বলে। আদ্রিতার বাচ্চা কথা শুনে সকলে হেসে দেয়। আপায় হিমানির কণ্ঠ শুনে আদ্রিতা পেছনে ঘুরে। সাথে সাথে হিমানি দৌড়ে এসে জড়িয়ে ধরে আদ্রিতাকে। তুমি আমাকে ভুলে গেছো তাই না আপাই? তোর মতো পাগলিকে ভোলা যায় নাকি? একটা কল অবধি করে খোঁজ তো নিলা না। আমি তো জানি আমার দুষ্ট বুড়ি ভালো আছে, তো পেতনিরা কি খারাপ থাকে? আমি না তোর বোন পেতনি? আচ্ছা তো আমার বোনকে কেন আমি? সাথে সাথেই জিহ্বায় কামড় দেয়। একে একে সবাই একে অপরের সাথে কুশল বিনিময় করে ভেতরে প্রবেশ করে।
এতক্ষণ বাড়ির সকলে আদ্রিতার প্রতি ভালোবাসা দেখে ফুঁসে ওঠে লীনা। মনে মনে ভয়ঙ্কর পরিকল্পনা এঁটে নেয়। শয়তানি হাসি দিয়ে সেও ভেতরে প্রবেশ করে। আদ্রিতা ফ্রেশ হয়ে বের হতেই দেখতে পায় নবমী চোখ নাক ফুলিয়ে তার বিছানায় বসে আছে। নবমীর এমন অবস্থা দেখে আদ্রিতার বুক কেঁপে ওঠে। কই, এর আগে তো নবমীকে কখনো এইভাবে দেখেনি সে। তাহলে আজ কি হলো? নবমীর কাছে আসতেই নবমী আদ্রিতাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে, যা দেখে আদ্রিতার ভয় আরো বেড়ে কান্না করতে করতে এক পর্যায়ে যে চুপ করে যায় নবমী। নবমীকে চুপ করতে দেখে আদ্রি এবার জিজ্ঞেস করে ওঠে, বল এবার কি হয়েছে? কিছু না রে। সাথে সাথে আদ্রি নবমীর গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। কি কি জিজ্ঞেস করছি তোকে? তুই আমাকে মারলি? হ্যাঁ মারছি। যদি এখন সোজাসুজি উত্তর না দিস আরও মারবো। আমি তোর 3 মাসের বড়, ভুলে যাস না। ভাই বোন দুইটাই শয়তান। কি হয়েছে বলবি এবার? তোর ভাই ডিভোর্স ফাইল করেছে। ডিভোর্স মানে? তোদের বিয়ে হলো কবে? নমি এবার নিজের মাথায় নিজেই থাপ্পড় মারে। কি বলতে যায় কি বলে ফেলছে। আদ্রিয়ানের মুখে ডিভোর্স শুনে তার মাথা ঘুরে উঠেছিল। ওর সাথে যে আদ্র ও থাকবে সেটা সে বেমালুম ভুলেই গিয়েছিল। আবার আদ্র জড়ায় ধরায় যেন কষ্টটা আরও বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল। কি হলো বল কিছু? আদ্রিয়ান ভাইয়ার ডিভোর্স হবে কিভাবে? তার বিয়ে হলো কবে? আর তুই কেন এই বিষয় নিয়ে কান্না করছিস আজও? কারণ তোর আদ্রিয়ান ভাইয়ার বউ আমি। হোয়াট? কি বলছিস এইসব? তোর মাথা ঠিক আছে? নবমী মাথায় দুলায়, সাথে সাথে আদ্র আরও একটা থাপ্পড় বসাই দেয়। আবার মারলি কেন? সাথে সাথেই আরও একটা থাপ্পড় মেরে নবমীর গালে তার আর আর তোর মাঝে কি নির্ভয়ের আত্মা ভর করছে নাকি? আজব। হ্যাঁ ব্যাস, সাথে সাথে আরও একটা থাপ্পড় পরে নবমীর গানে। তোদের বিয়ে হয়েছে আর আমাকে বলার প্রয়োজন বোধ অব্দি করিসনি? আরে বাহ। না ভাইয়া কিছু বলেছে না? তুই আর পরিবারের কথা না, তোর পরিবারের কথা না হয় বাদই দিলাম। আরে শান্ত হ বলছি তো। জলদি। তখন আমি ক্লাস 6-এ পড়ি। অতীত। ছোটবেলা থেকে আদ্রিয়ানের চোখে নবমীকে আলাদাই ভালো লাগতো। বোনের নজর থেকে আলাদাই অবশ্য। ছোটবেলা বলতে আর কি ক্লাস 8 থেকে। তখন তার মাথায় বোন আর প্রেমিকার দৃষ্টান্ত আলাদাই ছিল। আর সেই সুবাদে নবমীকে সে যেন বোন না, অন্য নজরে দেখে। তার প্রমাণ পায় নবমীর প্রতি অগ্রাধিকার দেখে। যেহেতু তখন তার বয়স 16 ছিল আর নবমীর 10 বছরের মেয়েকে মাথায় এই প্রেম অনুভূতি এইসব তো কিছুই ঢুকবে না। এইটাই স্বাভাবিক। নবমীর মাথাতে তখন এইসব কিছু ছিল না। ছোটবেলায় তখন বাকি ছেলেদের সাথে খেলতো। তখন আদ্রিয়ান তাকে হয় ধমক দিত, না হয় বাড়িতে রেখে দিত এক প্রকার জোর করে, না হয় নিজের সাথে খেলাতো। বড়রাও ব্যাপারটা তেমন আমলে নেয়নি। কিন্তু দুর্ঘটনা তখন ঘটে যখন নবমীর বয়স হয় 17 আর আদ্রিয়ানের 23। তারা তাগড়া যুবক। তখন সে রক্তের তেজি আলাদা। আর ততদিনে নবমী বুঝে যায় আদ্রিয়ান তাকে বোনের নজরে নয়, অন্য নজরে দেখে। এতে তারও সমস্যা ছিল না, কারণ আদ্রিয়ান এমনিতেই সুদর্শন ছিল। জিম করায় হালকি বডিও তখন তার কাছে, যার কারণে দেখতে আকর্ষণীয় যুবক হিসেবেই ধরবে যে কেউ তাকে। কিন্তু সমস্যা ছিল আদ্রিয়ানের রাগ। 17 বছর বয়সে নবমী যখন ক্লাস 9-এ পড়ে তখন রমিকে একটা ছেলে চিঠি দেয়। আর সেই সেটাই দেখে ফেলে রুহি। আর সেও আদ্রিয়ানকে চকলেটের লোভে পড়ে বলে দেয় সবটা। আর সাথে সাথেই হাজির হয় পরের দিন আদ্রিয়ান স্কুলে। বিনা কিছু ভেবেই 2 থাপ্পড় বসে ছেলেটার গালে আর মারতে থাকে ক্লাস 9-এ পড়া ছেলে। আর যাই হোক, অনার্সে পড়া ছেলেদের সাথে তো পারবে না। কলেজের টিচার এসে তাদের থামায়। যেহেতু আদ্রিয়ানের দাদা এই কলেজের ট্রাস্টি ছিলেন, তাই তাকে তেমন কিছুই বলা হয়নি। কিন্তু খবর চলে যায় বাড়িতে। আর এতেই নবমীর হয়ে যায় রাগ। সবার সামনে আদ্রিয়ানকে থাপ্পড় মেরে বসে। সমস্যা কি তোমার? সবসময় আমার লাইফে হস্তক্ষেপ করো কেন? ভাল লাগে না আর আমার এইসব। আমি বিরক্ত হয়ে গেছি তোমার এসব গুন্ডামো দেখে। কথায় কথায় মারপিট। কেন? কি হয় আপনার?
কিসের এই অধিকার দেখানো আমার উপরে? ব্যাস, এই এই কয় লাইনেই নওমীর জীবনের কাল হয়ে বয়ে এনেছিল। আদ্রিয়ান সেদিনই বড়দের এক প্রকার জোর করে কাজে ডেকে এনে বিয়ে পড়িয়ে নেয়। কিন্তু শর্ত একটাই, তাকে আদ্রিয়ান নিজের পায়ে না দাঁড়ানো অবধি তাদের বিয়ে ধরা হবে না। আদ্রিয়ান নওমীর কাছে যেতে পারবে না। আদ্রিয়ান সবার এই কথায় রাজি হয়ে যায়, আর তাদের কথা অক্ষরে অক্ষরে পালনও করে। নওমী ধীরে ধীরে আদ্রিয়ানের এই টক্সিক ভালোবাসায় মেতে ওঠে। ঠিক টক্সিক তো বলা যায় না, কারণ আদ্রিয়ান নমির উপর কিছু নিয়ে কখনো জোর করেনি। শুধু ছেলেদের বেলায় আদ্রিয়ান একটু স্ট্রিক হয়ে যায়, কিন্তু আদ্রিয়ান শুধু জেলাস হয় তা না। সেদিন প্রথমবারের মতো নমি জেলাস হয়েছিল, আর সেটাই তাদের সম্পর্কের কাল হয়ে দাঁড়ায়। 6 মাস আগের কথা। নমি তখন এক্সাম দিয়ে রেজাল্টের অপেক্ষা করছিল, তাই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে তাদের কলেজের পাশে এক রেস্টুরেন্টে যায়। যে সেখানেই দেখে আদ্রিয়ান একটা মেয়ের হাত ধরে বসে আছে, আর মেয়েটা আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে বসে আছে। যা দেখে মুহূর্তে বিনা কিছু ভেবে নমি রেগে সেখানে যে মহিলাটাকে কিছু বলার সুযোগ না দিয়েই আদ্রিয়ানের থেকে ছাড়িয়ে নিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। রেস্টুরেন্টে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। মুহূর্তে আদ্রিয়ান হতভম্ব হয়ে কিছু বলতে যাবে, তার আগে নমি আবারও হাত উঠাতে যায়, আর আদ্রিয়ান ধরে ফেলে। নমি, এটা কেমন ধরনের ব্যবহার? আপনি আমাকে প্রশ্ন করেন, আর নিজে কি করেছেন? হ্যাঁ, এখানে অন্য মেয়েকে নিয়ে রঙ্গলীলা। নমি চোখ মুখ সামলে, আপনি আসলে একটা খারাপ। আর এই মেয়ে লজ্জা করে না একটা ছেলের সাথে? আর কিছু বলার আগে আদ্রিয়ান নমির গালে থাপ্পড় বসিয়ে দেয়। আমি কার সাথে কি করি না করি তা একান্ত আমার বিষয়, সেখানে হস্তক্ষেপ করার তুমি কে? নমি ফ্যাল করে তাকায় আদ্রিয়ানের দিকে। আমি কেউ না। না, তুমি কেউ না। নমি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ওই যেতেই মেয়েটা বলে ওঠে, ভাই, এটা কি করলি তুই? এর আগে তুই কি কি দিয়ে কি বলেছিস তোর মাথায় আছে? তো আর কি করতাম? মেয়েটার মুখে যা আসছিল তাই বলে দিচ্ছিল। স্বাভাবিক কি না এটা যে কোনো মেয়ে তার স্বামীকে অন্য কারোর সাথে দেখলে এমন একটি করবে? মানছি, কিন্তু ওর কি উচিত ছিল না আমাকে জিজ্ঞেস করা? আচ্ছা, শান্ত হ। আমারই উচিত হয়নি এভাবে তোকে জড়িয়ে ধরা। তুই তো আমাকে সান্ত্বনাই দিতে চাচ্ছিলি। বাদ দে, আমি ওকে মানিয়ে নেব। আর আঙ্কেল আর আন্টিকেও আমি মানিয়ে নেব নি। তোর আর অফিসের আসিফের বিয়ের ব্যাপারে থ্যাংক থ্যাঙ্কস দোস্ত। তুই না থাকলে আমি আর আসিফ এতদিনে হয়তো আলাদা হয়ে যেতাম। যা, আসিফ মেবি ওয়েট করছে। মেয়েটাকে মানায় নিস, বকিস না। বয়স কম তো, বোঝে আর কতই। আদ্রিয়ানের ক্লাসমেটকে বিদায় দিয়েই আসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় যেতেই দেখে নমি ততক্ষণ কাউকে কিছু না বলে নানু বাসায় চলে গেছে। আর আমরা মাঝ রাস্তায় যেয়ে সবাইকে জানিয়েছে। বাড়ির কেউ আর এটা নিয়ে তেমন কিছু মনে করেনি, কারণ সে মাঝে মধ্যে নানি বাড়ি চলে যায়। আদ্রিয়ানো আহ, আর নিজের ইগো ধরে রাখতে নমিকে নিতে যায় না, আর এতে নমির অভিমান করে। বর্তমানে নমির সামনে মাথা নিচু করে বসে আছে আদ্রি। সে কি বলবে বুঝে উঠতে পারছে না।